এইটা একেবারে ভুল বিলিংয়ের প্রতারণামূলক পদ্ধতিতে পূর্বতন সরকার বছরের পর বছর এই 2,15,40,397 জন গ্রাহকের থেকে কার্যত তোলাবাজি করেছে। এই স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু হলে কে বিজেপি সমর্থক কে বিজেপি বিরোধী এইভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা প্রত্যেকে যারাই বিদ্যুৎ ব্যবহার করেন তারা প্রত্যেকে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এবং আমি যে তথ্যগুলো দেবো সেগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন এটা সার্বিকভাবে জনস্বার্থ বিরোধী একটা স্কিম, জনস্বার্থ বিরোধী একটা পদক্ষেপ। মাত্র 4টি রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গ যখন এই স্কিম গ্রহণ করে তখন পশ্চিমবঙ্গে বিজেপি ছিল না, তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় ছিল। তাহলে মাত্র 3টে বাদে বাকি সমস্ত বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো তাদের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সরকারের এই স্কিমটা কেন তাদের রাজ্যে প্রয়োগ করলেন না? নিশ্চয়ই তারা দেখেছিলেন যে এর মধ্যে এমন কিছু আছে যেগুলো জনবিরোধী এবং যেগুলোতে জনরোষ তৈরি হতে পারে। এবার রাত্রির 12টার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার ইলেকট্রিক কানেকশন চলে গেল। তিনি এবার প্রিপেড স্মার্ট মিটার করে দেখলেন যে তার রিচার্জ মাইনাসে চলে গেছে। অর্থাৎ স্মার্ট মিটার হ্যাক হচ্ছে এবং কেউ কেউ ওই যার স্মার্ট মিটার তার থেকে হ্যাক করে তারা বিদ্যুৎ ব্যবহার, তাদের বিদ্যুৎ বিলের টাকাটা একে দিতে বাধ্য করছে। প্রবল বিক্ষোভ এই রাজ্যগুলোতে হয় এবং এই রাজ্যগুলোতে আজও এই স্মার্ট মিটারিং ব্যবস্থা বসানোর প্রক্রিয়াটা কিন্তু কার্যত স্থগিত। এই একটি 4G প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটারের দাম পড়বে 8 থেকে 12,000 টাকা এবং এর আয়ু হচ্ছে মাত্র 6 বছর, খুব বেশি হলে 7 বছর। ফলে 6 বছরের জন্যে আবার একটি স্মার্ট ইলেকট্রিক মিটার কিনবেন গ্রাহকরা এবং তার জন্য তারা 8 থেকে 12,000 টাকা মাসিক কিস্তিতে পেমেন্ট করবেন। কেন? এবার 6 বছর পরে এই স্মার্ট মিটার যখন তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাবে তখন আবার তাকে 4G বা 5G যাই হোক প্রিপেড স্মার্ট মিটার বসাতে হবে, তার জন্য আবার খরচ দিতে হবে। তা গ্রাহকদের বারবার এই মিটার বদলানোর নামে এই বিপুল অঙ্কের টাকা কেন দিতে হবে? প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটারে রিচার্জ শেষ হয়ে গেলেই রাত্রির 12টার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবস্থাপনায় আপনার কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই স্মার্ট মিটার নামে স্মার্ট কিন্তু প্রযুক্তিগতভাবে এতটাই আনস্মার্ট যে কেউ একে হ্যাক করতে পারে। অসম, মধ্যপ্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, এইসব বিহার, এগুলোতে যে স্মার্ট মিটারিংয়ের বিরুদ্ধে এত ব্যাপক জনবিক্ষোভ হয়েছে তার মূল কারণ হচ্ছে যে বেশিরভাগের গ্রাহকের স্মার্ট মিটার হ্যাক হয়ে যাচ্ছে এবং সেখানে তার রিচার্জ ছিল, সে ওই রিচার্জ শেষ হয়ে যাওয়ার মতো বিদ্যুৎ খরচ করেনি, অথচ তার রিচার্জ শেষ হয়ে মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে। স্মার্ট মিটার হ্যাক করে অন্য কোনো চোর বাটপার ওই বিদ্যুৎ গ্রাহক সে বিদ্যুৎ ব্যবহার করে এর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। ডায়নামিক প্রাইসিং সিস্টেম নামক একটা ব্যবস্থার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে আপনার বিদ্যুতের দাম দিন রাতের 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ে সময়ে পরিবর্তন হবে। সকালে একরকম দাম হবে, দুপুরে একরকম দাম হবে, বিকেলে একরকম দাম হবে, সন্ধেবেলা একরকম দাম হবে, রাত্রিবেলা একরকম দাম হবে। এবং এইটা যে অ্যাপের মাধ্যমে বা যে সিস্টেমের মাধ্যমে বা যে সফটওয়্যার দিয়ে করা হবে সেই সফটওয়্যারটা সম্পর্কে আপনাদেরকে কিচ্ছু জানানো হবে না, একেবারে অজ্ঞাত সফটওয়্যার। ধরে নিলাম আপনি রিচার্জ করতে পারেন, প্রযুক্তিগতভাবে আপনি যথেষ্ট সক্ষম, তা আপনার রাত্রির 12টার সময় বিদ্যুৎ কানেকশান চলে গেল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, কারণটা হচ্ছে যে রিচার্জ শেষ, তা আপনি সঙ্গে সঙ্গে রিচার্জ করিয়ে নিলেন। এরকম কোনো নিশ্চয়তা নেই যে আপনি রিচার্জ করার সঙ্গে সঙ্গে আপনার বিদ্যুৎ কানেকশান আবার ফিরে আসবে।
সেটা সেদিন নাও আসতে পারে, তার পরের দিনও হতে পারে। অর্থাৎ আমি শ্যামল কুমার মিত্র। নতুন সরকার স্মার্ট মিটারিং ব্যবস্থা আনার সিদ্ধান্ত নিয়েছেন। এটি অবশ্য পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্ত। তারা এটি কার্যকর করা শুরু করেছিলেন, কিন্তু প্রবল জনবিক্ষোভে তারা এই কাজটা স্থগিত করেন। বর্তমান সরকার আবার এটা চালুর উদ্যোগ নিয়েছেন। আমার বহু পরিচিত মানুষ আমাকে ফোন করেছেন যে এই স্মার্ট মিটারিং ব্যবস্থা নিয়ে একটা ভিডিও অন্তত পোস্ট করুন। মানুষের জানা দরকার যে অ্যাকচুয়াল বিষয়টা কী। তা আমি তার আগে আপনাদের বলবো যে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের নামে কি করেছিলেন। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন 2023-24 অর্থবর্ষ থেকে বিদ্যুৎ মাশুলে পরিবর্তন আনেন, সবই জনহিতে, জনস্বার্থে। তাতে ফিক্সড কস্ট বাড়ানো হয় 2 গুণ, মিনিমাম চার্জ বাড়ানো হয় 3 গুণ, কানেকশান ডিসকানেকশান চার্জ বাড়ানো হয় 5 গুণ, মিটার ভাড়া স্মার্ট মিটারের জন্য বাড়ানো হয় 10 গুণ। তা তখনকার বিদ্যুৎ মন্ত্রী অত্যন্ত গর্ব করে বলতেন যে আমরা তো বিদ্যুতের মাশুল বাড়াইনি। এখন গৃহস্থ মানুষ যখন বিদ্যুতের বিল মেটান, তখন এই ফিক্সড কস্ট, মিনিমাম চার্জ, কানেকশান ডিসকানেকশান চার্জ, মিটার ভাড়াই সব কিছু নিয়েই কিন্তু তাকে বিদ্যুতের বিলটা মেটাতে হয়। ফলে বিপুল পরিমাণ টাকা কিন্তু ওই 23-24 অর্থবর্ষ থেকে আমাদের দিতে হচ্ছে, যেটা আক্ষরিক অর্থে জনবিরোধী। এরপরে পূর্বতন সরকার অত্যন্ত কৌশলে নিত্যদিন আমাদের ঠকিয়ে চলেছেন। বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের গ্রাহক সংখ্যা হচ্ছে 2,15,40,397। তার মধ্যে ডোমেস্টিক গ্রাহক 1,90,000,1,90,05,503, 1,90,05,503, কমার্শিয়াল 20,09,705, ইন্ডাস্ট্রি 1,12,055, এগ্রিকালচার 3,46,003, এইচভি অ্যান্ড ইএইচভি 11,654, অন্যান্য 60,477, মোট 2,15,40,397। 2,15,40,397 হচ্ছে সারা পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের অধীনে গ্রাহক সংখ্যা। তা কীভাবে প্রতারণা করে চলেছিলেন পূর্বতন সরকার, এবং এখনও সেই প্রতারণা চলছে, সেটা হচ্ছে বিদ্যুতের দামটা নির্ভর করে ইউনিট প্রতি দামটা তার ইউনিটের ওপরে। যেমন প্রথম 102 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাশুল হচ্ছে 5 টাকা 49 পয়সা পার ইউনিট। তারপরের 78 ইউনিট পর্যন্ত 6 টাকা 9 পয়সা পার ইউনিট। তারপরে 120 ইউনিট পর্যন্ত 6 টাকা 96 পয়সা পার ইউনিট। এইভাবে পরপর তারপরেরটা 7 টাকা 46 পয়সা, তারপরেরটা 8 টাকা 16, তারপরেরটা 9 টাকা 66। এইরকমভাবে বিদ্যুতের পরিমাণ যতটা বাড়ে বিদ্যুৎ খরচের, সেই অনুসারে বিদ্যুতের দামটাও কিন্তু বাড়তে থাকে। এবারে আপনার বিদ্যুৎ বিল আপনাকে মেটাতে হয় 3 মাসে যা আপনি বিদ্যুৎ খরচ করেছেন তার উপর বিদ্যুৎ বিল হিসেব করা হয়, এবং তাকে 3 দিয়ে ভাগ করে আপনি প্রতি মাসে সেটা মেটান। এর ফলে যেটা হয়, আপনি 34 ইউনিট বা তার বেশি মাসে যদি বিদ্যুৎ খরচ করেন, আর 3 মাসে যদি 102 ইউনিট বিদ্যুৎ খরচ করেন, তার বেশি যদি করেন, তাহলেই কিন্তু আপনার ওই বিপুল বাড়তি টাকা আপনাকে দিতে হবে। কেন? কারণ মাসে 34 ইউনিট, মাসে
3 মাসে 102 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে ইউনিট প্রতি 5 টাকা 59 পয়সা। তারপরে মাসে 35 ইউনিট বা 3 মাসে 103 ইউনিট খরচা করলেই আপনার কিন্তু ওই 6 টাকা 9 পয়সা দরে চলে যাচ্ছে। তারপরে যত বেশি করবেন আপনি 6 টাকা 96 পয়সা 7 টাকা 46 পয়সা দরে আপনাকে বিদ্যুতের দাম মেটাতে হবে। ফলে যদি 1 মাসের বিদ্যুৎ খরচের উপর বিদ্যুৎ বিল হিসেব করা হতো, তাহলে 3 মাসে আপনাকে মোট যা দিতে হতো, 3 মাসের বিদ্যুৎ খরচ একসঙ্গে মিলিয়ে তার উপর যখন বিল গণনা করা হচ্ছে, আপনাকে অনেক বেশি অর্থাঙ্ক দিতে হচ্ছে। এইটা একেবারে ভুল বিলিংয়ের প্রতারণামূলক পদ্ধতিতে পূর্বতন সরকার বছরের পর বছর এই 2,15,40,397 জন গ্রাহকের থেকে কার্যত তোলাবাজি করেছেন। এবং আজকেও এই ব্যবস্থাটা আজও আছে। বর্তমান সরকার সবে এসেছেন, তারা নিশ্চয়ই এই ব্যবস্থাটার দিকে নজর দেবেন। দ্বিতীয় যে বিষয়টা, হঠাৎ আপনার কাছে একটা বিল আসে, আপনি অমুক মাসের বিল মেটাননি, আপনি তমুক 3 মাসের বিল মেটাননি, মেটাতে হবে। এখন তার জন্য আপনি যে বিল মিটিয়েছিলেন, এটা বিদ্যুৎ কোম্পানির কাছে প্রমাণ করার জন্য আপনার একটা বিল দরকার সেই সময়ে। কিন্তু বিদ্যুৎ কোম্পানি আপনাকে যে বিল দিচ্ছে, সেই বিলটা একটু খেয়াল করে দেখবেন, তার আয়ু হচ্ছে 1 মাস 2 মাস, বড় জোর 3 মাস। 3 মাস পরে ওই বিদ্যুৎ বিলটা কিন্তু একটা সাদা কাগজ হয়ে যাচ্ছে, সমস্ত তাতে যা ডিজিটগুলো যা লেখা ছিল সব মুছে যাচ্ছে। ফলে আপনি 6 মাস 8 মাস 1 বছর 2 বছর পরে যদি আপনার এই রকম একটা বিল এসে হাজির হয় যে আপনি অমুক সময়ে এই বিলটা আপনার দেওয়া হয়নি, আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না যে বিলটা দেওয়া হয়নি। তাহলে পূর্বতন সরকার 3 ভাবে আমাদের ঠকিয়ে গেছেন। প্রথম, যে বিদ্যুৎ বিলের যে কাগজটা, সেইটা 1 মাস 2 মাস বা 3 মাস পরেই তার লেখাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। ফলে ভবিষ্যতে কোনো বিবাদ উপস্থিত হলে বা আপনাকে আগের পিরিয়ডের কোনো বিল দেওয়ার কথা বললে আপনি দিতে বাধ্য, কারণ আপনি প্রমাণই করতে পারবেন না যে সেই সময় আপনি বিল দিয়েছেন। 2 নম্বর, 3 মাসের মোট বিদ্যুৎ খরচের উপর যত ইউনিট আপনি 3 মাসে মোট খরচ করছেন, তার উপর হিসেব করে আপনাকে তাকে 3 দিয়ে ভাগ করে প্রতি মাসে দিতে হচ্ছে। ফলে প্রতি মাসের বিদ্যুৎ খরচের উপর যদি এই হিসেবটা করা হতো, আপনাকে যে টাকা দিতে হতো তার থেকে অনেক গুণ বেশি টাকা দিতে হচ্ছে। এবং এই বেশি টাকা কারা দিচ্ছেন? এই 2,15,40,397 জন বিদ্যুৎ গ্রাহকের মধ্যে যারা মাসে 34 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করেন, তাদের প্রত্যেককে দিতে হচ্ছে। এখন স্বাভাবিকভাবে এরকম পরিবার বা এরকম সংস্থা বা এরকম শিল্প খুঁজে পাওয়া খুব বিরল, যারা মাসে 34 ইউনিট বা তার নিচে বিদ্যুৎ খরচ করেন। ফলে প্রায় সমস্ত বিদ্যুৎ গ্রাহককে এই ভুল হিসেবের খাপে ফেলে আপনার থেকে বেশি টাকা একটা সরকারি সংস্থা আপনার থেকে নিয়ে নিচ্ছে। পূর্বতন সরকারের আমলে বৃহত্তর কলকাতায় বিদ্যুৎ বন্টন এবং বিপণনের দায়িত্বে ছিলেন আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী, সিইএসসি। এই সিইএসসি তৃণমূল কংগ্রেসকে 444 কোটি টাকার অনুদান দিয়েছেন। ফলে কি হয়েছে, সিইএসসি ইউনিট প্রতি বিদ্যুতের দাম 1 টাকা 44 পয়সা করে বাড়িয়ে দিয়েছে। আপনি বলবেন, এই সামান্য 1 টাকা 44 পয়সা নিয়ে এত মাতামাতির কী আছে? আপনি হিসেব করুন, আপনার মাসে 100 ইউনিট 200 ইউনিট 300 ইউনিট বিদ্যুৎ খরচ হলে প্রতি মাসে আপনার থেকে এই 1 টাকা 44 পয়সা ইউনিট প্রতি বেশি দাম নিলে কত টাকা আপনার থেকে বা আপনাকে বাড়তি দিতে হচ্ছে, একবার হিসেব করে দেখুন। তা এবারে নতুন সরকার এসেছেন, পূর্বতন সরকার ওই স্মার্ট মিটারিং ব্যবস্থা কার্যকর করতে শুরু করেছিলেন, কিন্তু প্রবল জনবিক্ষোভে তারা সেই কাজটা স্থগিত করে। এখন এই স্মার্ট মিটারিং ব্যবস্থাটা কি, এটা তো আগে আমাদের জানতে হবে। বিশ্বব্যাংকের নির্দেশে ভারত সরকার 2022 সালের জুলাই মাসে বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের নামে রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম বা RDSS এই প্রকল্পটি আনেন।
এখন বিদ্যুৎ হচ্ছে সংবিধানের কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকা। ফলে কেন্দ্রীয় এই প্রকল্প RDSS এটা যে কোনো রাজ্য ইচ্ছা করলে চালু করতে পারে, ইচ্ছা না করলে চালু করবে না। অর্থাৎ রাজ্য সরকারের উপরই সংশ্লিষ্ট রাজ্যে এই RDSS প্রকল্পটা চালু হবে কি হবে না এটা নির্ভর করছে। এই ভিডিওটা যেসব বিজেপি সমর্থক বন্ধু শুনবেন তারা দয়া করে কমেন্ট করার আগে আমি যে তথ্যগুলো দেব সেই তথ্যগুলো সঠিক না ভুল এটা নিয়ে ভাববেন। দ্বিতীয় বিষয়টা যেটা ভাববেন, এই স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু হলে কে বিজেপি সমর্থক কে বিজেপি বিরোধী এইভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা প্রত্যেকে যারাই বিদ্যুৎ ব্যবহার করেন তারা প্রত্যেকে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এবং আমি যে তথ্যগুলো দেবো সেগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন এটা সার্বিকভাবে জনস্বার্থ বিরোধী একটা স্কিম, জনস্বার্থ বিরোধী একটা পদক্ষেপ। ভারতে 28টা রাজ্য আছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এ পর্যন্ত 4টি রাজ্য অসম, মধ্যপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ এই RDSS প্রকল্পটি গ্রহণ করেছে। আর একটা মাত্র কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এই প্রকল্পটি গ্রহণ করেছে। এখন তো 22টার বেশি রাজ্যে বিজেপি ক্ষমতায়। তাহলে একবার ভাবুন তো, মাত্র 4টি রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গ যখন এই স্কিম গ্রহণ করে তখন পশ্চিমবঙ্গে বিজেপি ছিল না, তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় ছিল। তাহলে মাত্র 3টে বাদে বাকি সমস্ত বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো তাদের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সরকারের এই স্কিমটা কেন তাদের রাজ্যে প্রয়োগ করলেন না? নিশ্চয়ই তারা দেখেছিলেন যে এর মধ্যে এমন কিছু আছে যেগুলো জনবিরোধী এবং যেগুলোতে জনরোষ তৈরি হতে পারে। এবং তারা এই সিদ্ধান্তে কেন এসেছিলেন? কারণ অসম, মধ্যপ্রদেশ এবং বিহারে আর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীরে এই স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু করার পরে ব্যাপক জনবিক্ষোভ হয়েছে, জনরোষ হয়েছে এবং তার কারণগুলো বড় অদ্ভুত। 1 নম্বর কারণ হচ্ছে তারা আগেকার ডিজিটাল মিটার সিস্টেমে যে পরিমাণ বিদ্যুৎ বিল তাদের আসতো একই খরচ করে তাদের প্রিপেড রিচার্জ করতে হচ্ছে তার থেকে অনেক বেশি। 2 নম্বর, রাত্রির 12টার সময় রিচার্জ নেই, বিদ্যুৎ চলে যাচ্ছে, তারপর 2 দিন 3 দিন কোনো খবর নেই, কবে আবার কানেকশান হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। 3 নম্বর যেটা, তারা অভিযোগ জানাবার কোনো জায়গা পাচ্ছিলেন না, কারণ অভিযোগ জানাবার কোনো পথ নেই। সব মিলিয়ে এবং আর একটা জিনিস হচ্ছিল যেটা ভয়ঙ্কর, যে তারা রাত্রে ঘুমোতে যাচ্ছেন, দেখছেন তার রিচার্জ আছে, এইবার রাত্রির 12টার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার ইলেকট্রিক কানেকশান চলে গেল। তিনি এবার প্রিপেড স্মার্ট মিটার করে দেখলেন যে তার রিচার্জ মাইনাসে চলে গেছে। অর্থাৎ স্মার্ট মিটার হ্যাক হচ্ছে এবং কেউ কেউ ওই যার স্মার্ট মিটার তার থেকে হ্যাক করে তারা বিদ্যুৎ ব্যবহার, তাদের বিদ্যুৎ বিলের টাকাটা একে দিতে বাধ্য করছে। প্রবল বিক্ষোভ এই রাজ্যগুলোতে হয় এবং এই রাজ্যগুলোতে আজও এই স্মার্ট মিটারিং ব্যবস্থা বসানোর প্রক্রিয়াটা কিন্তু কার্যত স্থগিত। পশ্চিমবাংলায় তৃণমূল সরকার এই প্রকল্প চালু করতে শুরু করেছিলেন, ব্যাপক জনবিক্ষোভে সাময়িকভাবে স্থগিত করেছিলেন, কিন্তু বন্ধ করেননি। নতুন সরকার এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার আবার এই স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে। এখন এই ব্যাপারটা কি? বর্তমানে যে ডিজিটাল মিটারে আমাদের মিটার রিডিং হয়, সেই ডিজিটাল মিটারটাই কয়েক বছর আগে, সম্ভবত বছর 3 আগে, এই ডিজিটাল মিটার সারা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের আওতাধীন যে 2,15,40,397 জন গ্রাহক আছেন তাদেরকে দেওয়া হয়েছিল আগের পুরনো মিটার বদলিয়ে। এবং এই ডিজিটাল মিটার বসানোর যে খরচ এবং ডিজিটাল মিটারের যে দাম, সেইটা মাসিক কিস্তিতে এই গ্রাহকদের
প্রত্যেককে মিটিয়ে দিতে হয়েছিল। অর্থাৎ গ্রাহকদের পয়সায় এই ডিজিটাল মিটার বসেছিল। এখন এই ডিজিটাল মিটারে কোনো ত্রুটি নেই, ডিজিটাল মিটারের বিরুদ্ধে কোনো বিক্ষোভ নেই। ডিজিটাল মিটারের আয়ু এখনও কম করে হলো 30 থেকে 35-40 বছর। তাহলে গ্রাহকরা নিজেদের গ্যাটের পয়সা খরচ করে যে ডিজিটাল মিটার বসাতে বাধ্য হলেন, সেই ডিজিটাল মিটারের কোনো নেতিবাচক বিষয় নেই। তারপরেও আবার সেই ডিজিটাল মিটার বাতিল করে আবার নিজেদের খরচে তাদের প্রিপেড 4G প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটার বসাতে হবে কেন? এই একটি 4G প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটারের দাম পড়বে 8 থেকে 12 হাজার টাকা এবং এর আয়ু হচ্ছে মাত্র 6 বছর, খুব বেশি হলে 7 বছর। ফলে 6 বছরের জন্যে আবার একটি স্মার্ট ইলেকট্রিক মিটার কিনবেন গ্রাহকরা এবং তার জন্য তারা 8 থেকে 12 হাজার টাকা মাসিক কিস্তিতে পেমেন্ট করবেন কেন? এবার 6 বছর পরে এই স্মার্ট মিটার যখন তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আবার তাকে 4G বা 5G যাই হোক প্রিপেড স্মার্ট মিটার বসাতে হবে, তার জন্য আবার খরচ দিতে হবে। তা গ্রাহকদের বারবার এই মিটার বদলানোর নামে এই বিপুল অঙ্কের টাকা কেন দিতে হবে? এবারে আসুন, এই প্রিপেড 4G প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটার কিন্তু আগাম টাকা ভরতে হবে, প্রিপেড। আপনারা অনেকেই মোবাইলে রিচার্জ করেন, তো মোবাইলে রিচার্জ করলে যখন আপনার রিচার্জ শেষ হয়ে গেল, তারপরে 2 দিন 3 দিন বিভিন্ন মোবাইল কোম্পানি তারা কিন্তু আপনাকে ইনকামিং কলের ফেসিলিটিটা দেয়। অর্থাৎ রিচার্জ শেষ হয়ে গেলেও যদি আপনার কোনো জরুরি ফোন আসে, সেই জরুরি ফোনটা কিন্তু আপনি ধরতে পারবেন। আপনি নিজে ফোন করতে পারবেন না, কিন্তু জরুরি কোনো বার্তা এলে সেই বার্তা কিন্তু আপনি পাবেন। এখানে কিন্তু প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটারে রিচার্জ শেষ হয়ে গেলেই রাত্রির 12টার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবস্থাপনায় আপনার কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদ্যুৎ আইন 2004-এ তাতে পরিষ্কার বলা ছিল যে বিদ্যুৎ যেহেতু একটা মানে অতি প্রয়োজনীয় অত্যন্ত জরুরি পরিষেবা, সেই কারণে যদি কোনো গ্রাহক বিদ্যুৎ বিল না মেটান, তাহলে তাদের একটা নোটিশ দেওয়া হবে, যাতে বলা হবে যে আপনাকে 15 দিন সময় দেওয়া হলো, এই 15 দিনের মধ্যে ফাইন সহ আপনি আপনার বিদ্যুৎ বিল মেটান, না হলে কিন্তু আপনার ইলেকট্রিক কানেকশান কেটে দেওয়া হবে। 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক ওই বিল না মেটালে তার কানেকশান কেটে দেওয়া হতো। বিদ্যুৎ যেহেতু একটা জরুরি পরিষেবা, সেই জন্য 15 দিন গ্রাহককে সুবিধে দেওয়া হতো। কারণ হঠাৎ করে আপনার প্রিপেড ইলেকট্রিক স্মার্ট মিটারে রিচার্জ শেষ হয়ে গেল আর আপনার ইলেকট্রিক কানেকশান চলে গেল, আপনি কি একটা মানে অবস্থায় পড়বেন আপনি ভেবে দেখুন। এবারেতে এই যে আপনি রিচার্জ করবেন, আমরা এখন যারা মোবাইল ফোনে রিচার্জ করাই, কতজন নিজেরা রিচার্জ করতে পারি বলুন তো? আমরা বিভিন্ন ফোনের দোকানে যাই, গিয়ে বলি বাবা একটা রিচার্জ করে দিন, এত টাকা রিচার্জ করুন, তারা করে দেয় এবং সেই দোকানগুলো খোলা থাকে 10টা থেকে হয়তো রাত্রির 10টা পর্যন্ত। মাঝরাতে যদি আপনার রিচার্জ করার প্রয়োজন হয় এবং আপনি যদি রিচার্জ করার মতো প্রযুক্তিগতভাবে দক্ষ না হয়ে থাকেন, যেটা বেশিরভাগ মানুষ, তাহলে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন না। আপনাকে পরদিন সকাল অবধি অপেক্ষা করতে হবে ওই 10টা পর্যন্ত। তাহলে আজকে 12টার সময় আপনার রিচার্জ শেষ, আপনার কারেন্ট চলে গেল, রিচার্জ করার জন্য আপনি পরের দিন 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, করে কোনো দোকানে যাবেন, গিয়ে আপনার প্রিপেড স্মার্ট মিটার আপনি রিচার্জ করাবেন। এবারে সুদূর গ্রামাঞ্চলের কথা ভাবুন তো, সেখানে কটা এই প্রিপেড স্মার্ট মিটার রিচার্জ করার জন্য দোকান হবে? কটা? তাহলে গ্রামের মানুষদের, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের বহু দূরে শহরে আসতে হবে এই রিচার্জ করার জন্য। এই স্মার্ট মিটার
নামে স্মার্ট, কিন্তু প্রযুক্তিগতভাবে এতটাই আনস্মার্ট যে যে কেউ একে হ্যাক করতে পারে। অসম, মধ্যপ্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, এইসব বিহার, এগুলোতে যে স্মার্ট মিটারিংয়ের বিরুদ্ধে এত ব্যাপক জনবিক্ষোভ হয়েছে, তার মূল কারণ হচ্ছে যে বেশিরভাগের গ্রাহকের স্মার্ট মিটার হ্যাক হয়ে যাচ্ছে এবং সেখানে মানে তার রিচার্জ ছিল, সে ওই রিচার্জ শেষ হয়ে যাওয়ার মতো বিদ্যুৎ খরচ করেনি, অথচ তার রিচার্জ শেষ হয়ে মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে। মানে স্মার্ট মিটার হ্যাক করে অন্য কোনো মানে চোর বাটপার ওই বিদ্যুৎ গ্রাহক সে বিদ্যুৎ ব্যবহার করে এর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তো এই স্মার্ট মিটারে কিন্তু এই বিপদটা রয়েছে। আর কি রয়েছে, যেহেতু এর সঙ্গে সরকারের কোনো সংস্থান নেই, সবটা চলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে, এবং পুরো ব্যাপারটার যারা দেখভাল করবেন তারা সবাই বেসরকারি লোক। কাজেই আপনার তাৎক্ষণিক জরুরি ডেটা কিন্তু বেসরকারি সংস্থার হাতে চলে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ এই স্মার্ট মিটারকে হ্যাক করবে। এই সিস্টেমে ডায়নামিক প্রাইসিং সিস্টেম নামক একটা ব্যবস্থার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে আপনার বিদ্যুতের দাম দিন রাতের 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ে সময়ে পরিবর্তন হবে। সকালে একরকম দাম হবে, দুপুরে একরকম দাম হবে, বিকেলে একরকম দাম হবে, সন্ধেবেলা একরকম দাম হবে, রাত্রিবেলা একরকম দাম হবে। এবং এইটা যে অ্যাপের মাধ্যমে বা যে সিস্টেমের মাধ্যমে বা যে সফটওয়্যার দিয়ে করা হবে, সেই সফটওয়্যারটা সম্পর্কে আপনাদেরকে কিচ্ছু জানানো হবে না, একেবারে অজ্ঞাত সফটওয়্যার। এবং বলা হচ্ছে বাজারের সূত্র মেনে যখন বিদ্যুতের চাহিদা বেশি হবে তখন বিদ্যুতের দাম বেশি হবে, যখন বিদ্যুতের চাহিদা কম হবে তখন বিদ্যুতের দাম কম হবে। ধরুন সন্ধেবেলা তখন তো আমাদের বাড়ির ছেলেপিলেরা পড়াশোনা করে, বাড়ির মা বোনেরা রান্নাবান্না করে, আমরা হয়তো যারা একটু টিভি দেখি, এই সময়টায় তো বিদ্যুৎ বেশি ব্যবহার হয়। তো এই সময়টা যেহেতু বিদ্যুতের চাহিদা বেশি, এই সময়ে কিন্তু এই সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বিদ্যুতের দামটা হবে সর্বোচ্চ। অথচ সারা 24 ঘন্টার জন্য একটা গড় দাম থাকলে যেরকম এতদিন ছিল, তাহলে কিন্তু এই সন্ধেবেলা আপনাকে একটু বেশি বিদ্যুৎ ব্যবহারের জন্যে বাড়তি মাসুল গুনতে হতো না। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই যে ডায়নামিক প্রাইসিং সিস্টেম, এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, টোটাল নিয়ন্ত্রণটা থাকবে, এই মেকানিজমটা থাকবে বাজারের উপরে। ফলে তারা তো প্রফিট ম্যাক্সিমাইজেশনের সূত্র ধরে দরটা এমনভাবেই নির্ধারণ করবে যাতে তাদের লাভটা বেশি হয়। স্বাভাবিকভাবে গ্রাহকরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আসুন, আপনি তো ধরে নিলাম আপনি রিচার্জ করতে পারেন, প্রযুক্তিগতভাবে আপনি যথেষ্ট সক্ষম। তা আপনার রাত্রি 12টার সময় বিদ্যুৎ কানেকশান চলে গেল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, কারণটা হচ্ছে যে রিচার্জ শেষ। তা আপনি সঙ্গে সঙ্গে রিচার্জ করিয়ে নিলেন। এরকম কোনো নিশ্চয়তা নেই যে আপনি রিচার্জ করার সঙ্গে সঙ্গে আপনার বিদ্যুৎ কানেকশান আবার ফিরে আসবে। সেটা সেদিন নাও আসতে পারে, তার পরের দিন, তার পরের দিনও হতে পারে। অর্থাৎ বিদ্যুৎ কানেকশান ফিরে আসার ব্যাপারে রিচার্জ করার পরে কোনো নিশ্চয়তা কিন্তু এই RDSS প্রকল্পে নেই। ফলে আপনি যে অভিযোগ করবেন, এই পুরো ব্যবস্থাটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালাচ্ছে একটা স্বয়ংক্রিয় ব্যবস্থায়, যে ব্যবস্থায় অভিযোগ করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনার বিদ্যুৎ রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনি রিচার্জ করতে সক্ষম হন প্রযুক্তিগতভাবে, তাহলেও আপনি রাত্রির 12টার সময় আবার রিচার্জ করে যে সঙ্গে সঙ্গে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পাবেন, তেমনটা নাও হতে পারে। এই স্মার্ট মিটারিং ব্যবস্থায় কোনো মিটার রিডিং থাকছে না।
কারণ আপনাকে বিদ্যুতের দাম আগাম দিয়ে দিতে হচ্ছে, প্রিপেড আগাম দিয়ে দিতে হচ্ছে, এবং সেটা আপনি রিচার্জ করাচ্ছেন। ফলে মিটার রিডিং করেন যেসব কর্মচারী, অন্তত 6,000 কর্মচারী রয়েছেন, বিল যারা তৈরি করেন, ক্যাশ সেকশন, এই বিদ্যুৎ দপ্তরের এই বিপুল সংখ্যায় কর্মী, তারা কিন্তু কর্মহীন হয়ে পড়বেন। এবং মজার ব্যাপার হচ্ছে এদের মধ্যে বেশিরভাগটাই চুক্তি নিযুক্ত কর্মী। ফলে এদের কাজ না থাকলে এদের ছাঁটাইটা বাধ্যতামূলক। তাই 6,000 মিটার রিডিংয়ের কর্মী এবং কম করেও বিলিং সেকশন এবং ক্যাশ সেকশনে কর্মরত অন্তত 3,000 কর্মীর কিন্তু কাজ চলে যাচ্ছে, ছাঁটাই হবেন তারা। দামটা কিভাবে ঠিক হবে? কস্ট রিফ্লেক্টিং মার্কেট বেসড রেট ইন অটোমেটিক সিস্টেম, অর্থাৎ বাজারের উপর নির্ভর করে কস্ট রিফ্লেক্ট করবে, তাতে সেই রকমভাবে দাম নির্ধারণ হবে। স্বাভাবিকভাবে কোনো ভর্তুকির কোনো প্রশ্ন নেই। এখন যেরকম কৃষিক্ষেত্রে, ক্ষুদ্র কুটির শিল্পে ভর্তুকি দেওয়া হয়, দরিদ্র গরিব যারা বিদ্যুৎ গ্রাহক তাদেরকে ভর্তুকি দেওয়া হয়। এবং এই যে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার আজকে ক্ষমতায়, তারা কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেবেন। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া দূরের কথা, তারা স্মার্ট মিটারিং ব্যবস্থায় বিদ্যুৎ গ্রাহকদের একটা চূড়ান্ত ক্ষতিকর সর্বনাশা জায়গায় নিয়ে পৌঁছে দিতে চাইছে। শুধুমাত্র স্মার্ট মিটার বসাতে গ্রাহকদের যে টাকাটা দিতে হবে, সেই টাকার পরিমাণ 12,623.12 কোটি টাকা। অর্থাৎ গ্রাহকদের থেকে এই টাকাটা স্মার্ট মিটারিং যারা বসাবেন, আদানি আম্বানিরা, তাদের কোম্পানি এই টাকাটা তুলে নেবেন। তাহলে আপনি এবার বলুন। এবং আরও যে বিষয়টা, যে কারণে ওই আপনার অসম, মধ্যপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে, সেই কারণটা হচ্ছে যে স্মার্ট মিটার বসানোর পরে তাদেরকে যে পরিমাণ বিদ্যুৎ বাবদ রিচার্জ করতে হচ্ছে, সেটা আগে যে ডিজিটাল মিটার ছিল সেই সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। তারা ভেবে পাচ্ছেন না একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে বিদ্যুতের বিল এত বেশি আসছে কেন। 2 নম্বর, যখন তখন ওই রাত্রির 12টার সময় বিদ্যুৎ কানেকশান বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারপর 2 দিন 3 দিন 4 দিন বিদ্যুৎ আসছে না রিচার্জ করার পরেও। এবং সবথেকে মজার ব্যাপার, তৃণমূল সরকার আপনাকে বিদ্যুৎ বিল বাবদ যে কাগজটা দিত, সেইটা 1 মাস 2 মাস বা 3 মাসের মধ্যেই তার লেখাগুলো সব উঠে যেত। এটা এক ধরনের প্রতারণা। এই RDSS প্রকল্পে স্মার্ট মিটারিং ব্যবস্থায় আপনি কোনো বিল পাবেন না। অর্থাৎ আপনার রিচার্জ শেষ হয়ে গেলে আপনাকে রিচার্জ করতে হবে। আপনি কত ইউনিট খরচ করলেন, সেই ইউনিটের জন্য কত টাকা করে দাম নিল স্মার্ট মিটারিং ব্যবস্থা, সেই দামটা সঠিক না ভুল, যোগ ঠিক আছে না ভুল আছে, আপনার থেকে বেশি নিল না কম নিল, আপনি কিচ্ছু জানতে পারবেন না, কারণ আপনাকে কোনো বিল দেয়া হবে না। আপনি শুধু ওই রিচার্জ করবেন। আজকে 1000 টাকার রিচার্জ করলেন, 10 দিন পরে দেখলেন 12টার সময় বিদ্যুৎ কানেকশান চলে গেছে, আবার রিচার্জ করলেন। আপনি শুধু রিচার্জ করেই যাবেন, কিন্তু যে টাকাটা আগাম আপনি দিচ্ছেন সেই টাকার কোনো হিসেব পাবেন না। অথচ দেখুন মোবাইল কোম্পানিগুলো, সেখানে আমরা যখন রিচার্জ করি, ধরুন 834 টাকার রিচার্জ করলেন, তারা একদম নির্দিষ্ট কিছু ফেসিলিটির কথা আপনাকে বলে দেবে, যে আপনার এতদিন পর্যন্ত আপনি ফোন করতে পারবেন, ফ্রি কল, আনলিমিটেড ফ্রি কল, বা এত সংখ্যার কল আপনি করতে পারবেন, এই আপনি পারবেন। আপনার এই রিচার্জ শেষ হয়ে গেলে এতদিন ফ্রি টাইম থাকবে, আপনার ইনকামিং কল আসবে। এখানে কিন্তু অর্থাৎ আপনি যে টাকাটা মোবাইল কোম্পানিকে দিচ্ছেন,
মোবাইল রিচার্জ বাবদ, তা বাবদ আপনি কি কি পরিষেবা পাচ্ছেন, কত দামে পাচ্ছেন, সবটা কিন্তু আপনি জানতে পারছেন। কিন্তু এই প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটারে 4G, সেখানে কিন্তু আপনি শুধু রিচার্জ করবেন, আপনার কত বিদ্যুৎ খরচ হয়েছে, সেই বাবদ কত দাম নিয়েছে, কোন সময়ের জন্য কত দাম নিয়েছে, আপনার বিদ্যুৎ খরচ কোন সময়ের জন্য কতটা দেখানো হয়েছে। অর্থাৎ একদিন আপনি বিকেলে বাড়িতে নেই, আপনি সকালে ছিলেন, তারপরে আপনি আত্মীয় বাড়ি গেছেন, কিন্তু আপনার বিকেলেও যে 6টা থেকে 10টা পর্যন্ত এই সময়েও যে আপনার বিদ্যুৎ গণনা হয়ে ওই সব থেকে সর্বোচ্চ রেটে আপনার বিদ্যুৎ বিল হয়নি, এটা আপনি জানতে পারবেন না। কাজেই এই স্মার্ট মিটারিং ব্যবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যবস্থা। এবং আমি জানি না, কেন্দ্রীয় সরকার তাদের বাধ্যবাধকতা ছিল, বিশ্ব ব্যাংকের নির্দেশ তারা পালন করেছেন, কিন্তু 24টা রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে এই RDSS স্কিম, কেন্দ্রীয় স্কিম না নিলেও চলে। কেন্দ্র সরকার কিন্তু বাধ্যতামূলকভাবে কোনো বিজেপি শাসিত রাজ্যেও এই স্মার্ট মিটারিং ব্যবস্থা চাপিয়ে দেয়নি। তাহলে বিজেপি শাসিত যে 22টা রাজ্য, তার প্রত্যেকটাতে এই স্মার্ট মিটারিং ব্যবস্থা হতো। এবং এই স্মার্ট মিটারিং ব্যবস্থায় প্রচুর গলদ আছে, সে কারণেই বিজেপি শাসিত বাকি রাজ্যগুলো তারা কিন্তু এই স্মার্ট মিটারিং ব্যবস্থা আনেননি। আমি জানি না, পশ্চিমবাংলায় পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা কেন যুদ্ধকালীন তৎপরতায় এই স্মার্ট মিটারিং ব্যবস্থার মধ্যে বাংলার মানুষকে এনে দিতে চাইছে। আর একটা প্রাথমিক সিদ্ধান্ত এই সরকার নিয়েছেন, স্মার্ট মিটারিং ব্যবস্থার সিদ্ধান্তটা ফাইনাল, এটা প্রাথমিক সিদ্ধান্ত নয়। আর একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন যে আরও 2টি CESCর মতো আরও 2টি বিদ্যুৎ সংস্থাকে পশ্চিমবাংলায় আনা হচ্ছে, তারা বিদ্যুৎ ক্ষেত্রে কাজ করবে। এবং বলা হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে নাকি বিদ্যুতের দাম, পরিষেবা ভালো পাবেন, দাম কমবে। এই কথাগুলো কিন্তু ভিত্তিহীন। ধরুন CESC বৃহত্তর কলকাতায় বিদ্যুৎ সরবরাহ করে, এবার আদানি গোষ্ঠী তারা হয়তো কল্যাণী শিল্পাঞ্চলে উপনগরীতে তারা বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পেল, তাহলে CESCর সঙ্গে ওই কল্যাণী উপনগরীতে বিদ্যুৎ বন্টন বা বিপণনের দায়িত্ব পাওয়া আদানি গোষ্ঠীর তো প্রতিযোগিতার কোনো প্রশ্নই নেই। CESC এখানে যা দাম ঠিক করবে সেইটা একচেটিয়াভাবে CESC এলাকার বৃহত্তর কলকাতার মানুষদের, বিদ্যুৎ গ্রাহকদের দিতে হবে, আর ওই কল্যাণী উপনগরীতে আদানি গোষ্ঠীর যে বিদ্যুৎ সংস্থা তারা যে দাম ঠিক করবেন দিতে হবে। আমি আপনাদের মনে করিয়ে দেব, বিভিন্ন বিমান পরিষেবা, প্রত্যেকটি বিমান পরিষেবা আজকে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। যখন তুলে দেওয়া হচ্ছিল আদানি আম্বানিদের হাতে এই সমস্ত বিদ্যুৎ পরিষেবা, তখন বলা হয়েছিল যে প্রতিযোগিতামূলক, তীব্র প্রতিযোগিতার বাজারে বিমান ভাড়া অনেক কম হবে, যাত্রীদের পরিষেবা অনেক বেশি দেয়া হবে। আজকে যারা বাধ্য হয়ে, যেসব নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তারা বাধ্য হয়ে বিমান চড়তে বাধ্য হন, খুব জরুরি প্রয়োজন, তারা গিয়ে দেখেছেন যে তীব্র প্রতিযোগিতার বাজারে গ্রাহকদের সুবিধা হওয়া তো দূরের কথা, বিমান সংস্থাগুলো যেরকম ইচ্ছে দাম নিচ্ছে। যে বিমান দিল্লি থেকে কলকাতা বিমান ভাড়া 5,300 টাকা, সেই 5,300 টাকা কখনো 20,000, কখনো 25,000, কখনো 30,000, কখনো 1 লাখ, যেরকম পাচ্ছে তারা নিচ্ছে। এবং পরিষেবা যত দিন যাচ্ছে তত নামছে। এবং শুধু তাই নয়, বিমানে আপনি যাচ্ছেন দ্রুততার সঙ্গে যাবেন বলে, কখনো বিমান 4 ঘন্টা লেট, কখনো 5 ঘন্টা লেট, কখনো 6 ঘন্টা লেট, তার জন্য কোনো কম্পেনসেশন বিমান সংস্থা আপনাকে দিচ্ছে না। অর্থাৎ প্রতিযোগিতার নামে বিমান পরিষেবাটাকে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা খুব তৃপ্ত বোধ করেছিলাম যে এই তো এবারেতে অনেক কম দামে অনেক বেশি পরিষেবা আমরা পাবো। কি অবস্থা হয়েছে আপনারা দেখবেন। সেই একইভাবে বিদ্যুতের ক্ষেত্রেও এরকম একটা গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট
একটা অত্যাবশ্যক পরিষেবায় যদি এইভাবে বেসরকারি সংস্থাগুলোকে আনা হয়, ঠিক সিইএসসি যেভাবে একচেটিয়া কায়দায় সিইএসসির অন্তর্ভুক্ত বৃহত্তর কলকাতার বিদ্যুৎ গ্রাহকদের শোষণ করে চলেছে, একইভাবে ওই সমস্ত বেসরকারি সংস্থাগুলো শোষণ করে চলবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিনীত আবেদন রাখব, দয়া করে স্মার্ট মিটারিং ব্যবস্থা প্রত্যাহার করুন এবং 2023-24 অর্থবর্ষে পূর্বতন সরকার বিদ্যুতের ইউনিট প্রতি মাশুল না বাড়িয়েও যেভাবে অন্যান্য খরচগুলো বিপুল বাড়িয়ে বিদ্যুৎ গ্রাহকদের উপর একটা বিরাট চাপ তৈরি করেছেন এবং ত্রৈমাসিক বিলের মাধ্যমে যেভাবে মানুষকে শোষণ করে চলেছেন, সেগুলো দূর করুন। জনস্বার্থে কাজ করলে সরকার জনগণের সমর্থন পান, জনগণ ভালোভাবে বাঁচতে পারেন।